খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর দিকে চীনের ৭টি রাজ্য পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সময়টা চীনা ইতিহাসে ওয়ারিং স্টেটস পিরিয়ড নামে উল্লেখ আছে। তখন সুরক্ষার জন্য প্রতিটা রাজ্য নিজেদের সীমান্তে উঁচু দুর্গ বিশিষ্ট প্রাচীর দিতে থাকে। প্রায় ২৫০ বছর ধরে চলমান যুদ্ধে কিন সাম্রাজ্য জয়লাভ করে। তখন তারা সম্পূর্ণ চীন ভূখণ্ড দখল নিয়ে নেয় এবং কিন শি হুয়াং ছিলেন সেই অখণ্ড চীনের প্রথম সম্রাট। তবে কিন রাজবংশের সংকট তখনও কাটেনি, কারণ ইউরেশিয়ান যাযাবর গোষ্ঠীর একটা আতঙ্ক ছিল তখন। যাযাবরদের আক্রমণ ঠেকাতে তিনি উত্তর সীমান্তে প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন। পূর্বে বিভিন্ন রাজ্যে যে প্রাচীরগুলো ছিল সেগুলোর তিনি যোগসূত্র গঠান। ফলস্বরূপ সব মিলিয়ে একটি একাধিক দুর্গ বিশিষ্ট প্রাচীর তৈরি হয়। পরিবর্তে বিভিন্ন সম্রাটের শাসনামলে প্রাচীরের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। তোমরা নিশ্চয়ই প্রাচীরটির কোথাও না কোথাও দেখেছ। আশ্চর্য হয়েছ হয়তোবা বিশালে প্রাচীর কিভাবে সম্ভব। তাহলে ভেবে দেখো যুগের চেয়ে কতটা এগিয়ে ছিল তারা। চলো জেনে আসে অসাধারণ সৃষ্টির আর অসাধারণ সব তথ্য। প্রাচীর নির্মাণের কারণ। সামরিক এবং রাজনৈতিক প্রয়োজন ছাড়াও প্রাচীর নির্মাণের বাণিজ্যিক প্রয়োজনও ছিল। ঐতিহাসিক সিল্ক রোডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এটি ব্যবহার হতো। গ্যানসু প্রদেশের কতগুলো পাস ব্যবহার করে সিল্ক রোডের সাথে যোগাযোগ স্থাপন করা হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল হেক্সি বা গ্যানসু করিডোরে। চীনের সাথে ব্যবসায়িক লেনদেন এই পথেই হতো। এই স্থানগুলোতে প্রাচীরের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ জোরদার ছিল, যার ফলে অভিবাসন এবং প্রবাসন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। এছাড়া এটি সাংস্কৃতিক বিনিময় এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অবস্থান। প্রাচীরটি চীনের পূর্ব দিকে হুবেই প্রদেশ থেকে শুরু হয়ে উত্তর দিক দিয়ে পশ্চিমের গ্যানসু প্রদেশে গিয়ে শেষ হয়েছে। প্রায় ১৫টি প্রদেশ দিয়ে প্রাচীরটি বিস্তার লাভ করেছে। বর্তমান প্রাচীরটির বৃহত্তম অংশ নির্মিত হয়েছিল মিং রাজবংশের শাসনামলে। এটি লিয়াওনিং প্রদেশ থেকে গ্যানসু প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এটি এখন পর্যন্ত বেশ ভালোভাবেই টিকে আছে এবং বিস্ময়কর স্থাপত্যের স্মৃতি ধরে রেখেছে। নামকরণ। প্রাচীরটির নামকরণ সময় মেধে বিভিন্ন রকম করা হয়েছে। সীমা কিয়ান এর রেকর্ড থেকে আরো একটি নাম পাওয়া যায়, তা হলো 10,000 লিলং ওয়াল, যার চীনা উচ্চারণ হলো ওয়ানলি চাংচেং। চীনাদের মধ্যে এখনো চাংচেং এবং ওয়ানলি চাংচেং নামটি প্রচলন আছে। লি হলো দৈর্ঘ্য পরিমাপের একক। এটি বর্তমানে প্রচলিত মাইলের 1/3 হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে যে নামটা আমরা দেখতে পাই তা মূলত কিছু ইউরোপিয়ান ভ্রমণকারীদের বর্ণনা থেকে এসেছে। সেখানে দ্য চাইনিজ ওয়াল নামটি ব্যবহৃত হয়েছে। সবশেষে 19 শতকে এসে দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামটির প্রচলন শুরু হয়। মহাপ্রাচীরের বাহ্যিক বৈশিষ্ট্য। 21,196 কিলোমিটার দৈর্ঘ্য এই মহাপ্রাচীরটি বিভিন্ন রাজবংশে খণ্ড খণ্ডভাবে তৈরি হয়েছে, ফলে এটির প্রতিটা অংশের বৈশিষ্ট্য একরকম না। প্রাচীরটি ক্ষেত্র বিশেষে 4.5 থেকে 9 মিটার পর্যন্ত প্রশস্ত ও উচ্চতা সম্পন্ন, তবে কিছু কিছু স্থানে 15 মিটার উচ্চতাও বিদ্যমান। প্রাচীরটি আনুমানিক 70% মানুষের দ্বারা নির্মাণ করা হয়েছে, বাকিটুকুতে নদী, পাহাড়, পর্বত ইত্যাদি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে যাচ্ছে। প্রাচীরটি মূলত বিবিধ প্রয়োজনে নির্মিত হওয়ার এটির রকমারি বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন ওয়াচ টাওয়ার, বেকন টাওয়ার, সেনা ব্যারাক, সেনা ছাউনি, দুর্গ, প্রবেশপথ, ঘোড়া চলাচলের পথ ইত্যাদি যেভাবে তৈরি হয়েছিল। এবার তোমাদের কৌতূহলে ফেরা যাক। প্রায় 2000 বছর ধরে নির্মিত প্রাচীর কয়েকটি রাজবংশ অতিক্রম করেছে, তবে মুখ্য ভূমিকায় ছিল কিন, হান, জিন এবং মিং রাজবংশ। বিভিন্ন রাজার তৎকালীন রাজনৈতিক, সামরিক, ব্যবসায়িক ইত্যাদি প্রয়োজনে প্রাচীরে ভিন্নতা এসেছে, ফলে সময় ভেদে বিভিন্ন উৎপাদন ব্যবহার হয়েছে এবং নির্মাণ পদ্ধতিতেও এসেছে ভিন্নতা। এই নির্মাণ ইতিহাসকে দুটি ভিন্ন সময়ে বিভক্ত করে ফেলি, তবে আলোচনা বেশ বোধগম্য হবে। 1. মিং পূর্ববর্তী নির্মাণ ইতিহাস। মিং পূর্ববর্তী নির্মাণ ইতিহাস বলতে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টাব্দ 13 শতাব্দী পর্যন্ত বোঝানো হয়েছে। তখন গাঁথনির জন্য রেমন্ড আর্থ পদ্ধতি ব্যবহার করা হতো। এই পদ্ধতির জন্য প্রথমে প্রাচীরের আকৃতির বড় ফ্রেমওয়ার্ক তৈরি করা হতো। তারপর সেখানে কাদামাটি, বালি, নুড়ি, পাথর ইত্যাদি মিশ্রণ ঢেলে দেওয়া হতো। মিশ্রণ একটি নির্দিষ্ট উচ্চতার হলে চাপ দিয়ে সংকুচিত করে কংক্রিটের মতো শক্ত করা হতো। পর্যাপ্ত শক্ত হলে ফ্রেমে তারা আরো মিশ্রণ দেওয়া হতো এবং একইভাবে চাপ দেওয়া হতো। এভাবে স্তরে স্তরে প্রাচীর তৈরি করা হতো। এখানে প্রাচীরের স্তরের স্থায়িত্বের জন্য কোনো প্রকার পেস্ট বা আঠা ব্যবহার করা হতো না। হয়তোবা ভাবছো স্তরগুলো টিকে থাকতে কি হবে। চাপ দেওয়ার ফলে পরপর দুটি স্তরের মুখোমুখি পৃষ্ঠ পরস্পরের সাথে একীভূত হয়ে যেত এবং স্তরগুলো স্থায়ী হতো। কিছু কিছু জায়গায় শক্তি বৃদ্ধিতে কাঠ ব্যবহার করা হতো, যেমন দুর্গ, ওয়াচ টাওয়ার, বেকন টাওয়ার ইত্যাদি।
এই বিশাল প্রাচীরটি পাহাড়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে। যেসব স্থানে পাহাড় ছিল সেখানে প্রাচীর নির্মাণে পাথরের ব্যবহার করা হয়েছে। পাথর পরিবহন কষ্টসাধ্য বিধায় কেবল পাহাড়ি অঞ্চলে এটি ব্যবহার করা হতো। ভিত্তি স্থাপন। ভিত্তি নির্মাণের ক্ষেত্রে পাথর ব্যবহার করা হতো। বৃহৎ আকৃতির পাথর জনক আকারে কেটে ভিত্তিতে ব্যবহার করা হতো। পাথর পাহাড় থেকে আনতে হতো বিধায় এটি ব্যবহার বেশ কষ্টসাধ্য ছিল। তবুও শক্তিশালী ভিত্তি তৈরিতে এটা ব্যবহার করত তারা। ক্ষেত্র বিশেষে 4.5 থেকে 15 মিটার উচ্চতা বিশিষ্ট ভিত্তি বিদ্যমান। যেখানে শক্তিশালী প্রাচীরের প্রয়োজন ছিল সেখানে উচ্চতর ভিত্তি নির্মাণ করা হয়েছিল। 2. মিং রাজবংশের নির্মাণ ইতিহাস। মিং রাজবংশ বিদ্যমান ছিল 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সময় নির্মাণে দুটি পদ্ধতি ব্যবহার করা হতো। তা হলো 1. রেমন্ড আর্ট পদ্ধতি, 2. দুই স্তর পদ্ধতি। ইতিমধ্যে তোমরা রেমন্ড আর্ট পদ্ধতি বুঝেছ আশা করি। তবে মিং রাজবংশে ব্যবহৃত রেমন্ড আর্ট পদ্ধতি প্রচলিত পদ্ধতি থেকে উন্নত ছিল, ফলে তারা আরো বড় পরিসরে এই পদ্ধতি প্রয়োগ করতে সক্ষম হয়েছিল। তৈরি প্রাচীর পাতলা এবং দীর্ঘ হলেও তুলনামূলক বেশ দৃঢ় ছিল, ফলে প্রতিরক্ষার ক্ষেত্রে এটি আরো বেশি কার্যকর। আরেকটি পদ্ধতি হলো দুই স্তর পদ্ধতি। এক্ষেত্রে প্রাচীরে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো স্তর থাকে। ভিতরের স্তরে রেমন্ড আর্ট এবং বাহিরের স্তরে ইট টাইলস ব্যবহার করা হতো। প্রাচীর নির্মাণে ইট এবং টাইলসের ব্যবহার মিং রাজবংশের পূর্বে কেউ করেনি। বৃহৎ চুল্লি ব্যবহার করে এগুলো তৈরি করা হতো। এটি তাদের অসাধারণ এক উদ্ভাবন ছিল বলা যায়। এর ফলে প্রাচীর আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়। তারা ইট টাইলস প্রয়োগে অসাধারণ জ্ঞানের পরিচয় দেয়। পাহাড়ের মতো ঢালু স্থানে প্রাচীর দেওয়ার ক্ষেত্রে তারা বিশেষ পদ্ধতি অনুসরণ করে। যেখানে ঢাল 45 ডিগ্রি কম সেখানে পাহাড়ের ঢালের সাথে তাল মিলিয়ে ইট টাইলস ব্যবহার করা হতো। আর যেখানে ঢাল 45 ডিগ্রি বেশি সেখানে সিঁড়ি মতো করে ইট টাইলস ব্যবহার করত, যাতে ভরের যথাযথ বিন্যাস হয়। তাই তারা এই উপায় অবলম্বন করত। প্রাচীরের স্থায়িত্ব বৃদ্ধিতে এক ধরনের পেস্ট ব্যবহার করা হতো। পেস্টটির নাম স্টিকি রাইস মাস্টার্ড। পেস্টটি আঠালো চালের স্যুপ এবং চুনের পানি সংমিশ্রণে তৈরি করা হতো। এই পেস্ট ইট এবং টাইলসের ফাঁকে ফাঁকে ব্যবহার করত। তখন প্রাচীর নির্মাণে তারা কিছু বাধারও সম্মুখীন হয়েছিল, যেমন পাহাড়ি অঞ্চলের জন্য প্রতিকূল আবহাওয়া প্রবণ এলাকার জন্য। এক্ষেত্রে তাদের নির্মাণ পদ্ধতিতে ভিন্নতা এসেছে। পাহাড়ের বিষয়টা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আর প্রতিকূল আবহাওয়া বলতে মনে করো আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি। বৃষ্টিপ্রবণ অঞ্চলে রেমন্ড আর্থ এর চেয়ে ইট পাথর ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে খরাপ্রবণ এলাকা সেখানে আবার রেমন্ড আর্থ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেছে। স্বীকৃতি সমূহ। এত বৈশিষ্ট্যমণ্ডিত একটি প্রাচীরের আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে না তা তো হয় না। বিভিন্ন সময়ে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটি রকমারি বিশেষণে বিশেষায়িত করেছে। নিচে কিছু উল্লেখ করা হলো। 1983 সালে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সিটি প্ল্যানার্স এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস এন্ড সাইটস চীনের মহাপ্রাচীরকে মহান গঠনমূলক কীর্তি, গ্রেট আর্কিটেকচার অ্যাচিভমেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান করে। 1986 সালে চীনা সরকার জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য, ন্যাশনাল কালচারাল হেরিটেজ হিসেবে চীনের মহাপ্রাচীরকে স্বীকৃতি প্রদান করে। 1987 সালে ইউনেস্কো চীনের মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। 2007 সালে নিউ 7 ওয়ান্ডার্স নামক সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান অনলাইন জরিপের মাধ্যমে এটিকে 60টি আশ্চর্যের একটি বলে ঘোষণা করে। এত বড় একটি স্থাপনা তৈরি হবে আর এর গুজব থাকবে না তা তো হতে পারে না। তোমরা অনেকে এই গুজবে হয়তো এখনো বিশ্বাস করো। সেটা হলো চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায়। অবাক হওয়ার কিছু নেই, এটি গুজবই। আসলে এটি চাঁদ তো দূরে থাক, পৃথিবীর সব থেকে নিকটতম কক্ষপথ থেকেও ভালোভাবে দেখা যায় না। ধারণা করা হয় সর্বমোট 50,000 কিলোমিটার প্রাচীর নির্মাণ করা হয়েছিল। বর্তমানে যার অস্তিত্ব পাওয়া যায় অর্ধেকেরও কম। 2012 সালে ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন এর একটি রিপোর্ট অনুযায়ী মিং রাজবংশ তৈরি প্রাচীরের প্রায় 22% অর্থাৎ প্রায় 2000 কিলোমিটারের অস্তিত্ব এখন নেই। কিছু কিছু স্থানে প্রাচীরের উচ্চতা প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং উঁচু টাওয়ারগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে প্রাচীরের পর্যটন কেন্দ্রের অংশগুলো বেশ গুরুত্বের সাথে সংরক্ষণ করা হচ্ছে। অন্যান্য অংশগুলোর প্রতি তেমন গুরুত্ব না দেওয়ায় সেগুলো ক্ষয় হচ্ছে। প্রাচীরের পশ্চিমে বেশ কিছু অংশ কাদামাটি দিয়ে তৈরি, ফলে এগুলো দ্রুত ক্ষয় হচ্ছে এবং বালু জড়ে ক্ষয়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট যে যুগ বিবেচনায় অনেক আধুনিক পদ্ধতিতে প্রাচীর নির্মাণ করেছিল। তবে প্রাচীর নির্মাণের উদ্দেশ্যে খুব একটা সফল হয়নি। ইতিহাস বলে প্রাচীরটি প্রায় প্রতিবারই যাযাবরদের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। তবে তাদের স্থাপত্য কৌশল ছিল অসাধারণ, ফলে তাদের প্রাচীরের অনেক অংশ এখনো টিকে আছে। বিশেষত মিং রাজবংশের বিশাল প্রাচীরটির বেশিরভাগ অংশ এখনো বিদ্যমান। ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আসছে যুগের পর যুগ ধরে।
মিং রাজবংশে তৈরি ৮৫৫০ কিলোমিটার দীর্ঘ প্রাচীরটি এখন পর্যটকদের অভিভূত করে যাচ্ছে। প্রাচীরের অংশটুকু দীর্ঘ মহাপ্রাচীরকে মূল পর্যটন কেন্দ্র। তোমরাও চাইলে ঘুরে আসতে পারো। মার্চ থেকে নভেম্বর পর্যটকদের জন্য সেখানে ভ্রমণের উপযুক্ত সময়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।